নমস্কার, বিশেষ অতিথির প্রোগ্রামে সকলকে স্বাগত। শিক্ষক শব্দটা শুনলেই যেই কথা বারবার মনের মধ্যে আসে সেটা হচ্ছে জ্ঞানের ফেরিওয়ালা বা একজন ছাত্রের প্রথম নায়ক, যাকে বলা চলে সমাজ গড়ার কারিগর, যার স্থান থাকে সবসময় বাবা মার পরেই। আর আজকে আমরা সেই শিক্ষক নিয়ে আলোচনা করব এবং শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে আজকের বিশেষ অতিথি গৌরাঙ্গ চৌহান বাবু। অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। শুরুতেই যে বিষয়টা জানতে চাইবো, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে অভিভাবকরা তাদের সন্তানদের সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলে বেশি ভর্তি করছে। এর কারণ কি বলবেন এই বিষয়ে? সরকারি বেসরকারি স্কুলগুলোর প্রতি একটু মানুষের বেশি আস্থা বেড়ে গেছে। তার কয়েকটি কারণ যদি প্রথমেই দেখা যায়, তাহলে প্রথমেই দেখতে হবে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। আমরা আজকে দেখতে পাচ্ছি যে সবজিওয়ালা সবজি বিক্রি করছে বা বাড়িতে যার বাড়িতে কাজ করছে, কোনো বাড়িতে কাজ করে অর্থ উপার্জন করছে, ফেরিওয়ালা সবজিওয়ালারা, তারাও চায় যে একটু বেসরকারি স্কুলের দিকে তারা যেন ছোটোবেলা থেকেই শিশুরা যেন ঢুকে যায়। তার কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত ভর্তি 5 বছর থেকে আছে। 5 বছর না হলে পরে সেখানে ভর্তি হওয়া যাচ্ছে না। সেখানটায় আজকালকার দিনে যে ধরনের ছেলেমেয়েরা, তারা বাবা মা যেহেতু শিক্ষিত, একটু জেনারেশন, তারা ফার্স্ট জেনারেশন লার্নার নয়, তারা অলরেডি সেকেন্ড বা থার্ড জেনারেশন লার্নার সেই পরিবারের। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 বছর 2.5 বছর থেকেই ওই অ আ ক খ বা ABCD বা ছোট ছোট ছড়াগুলো ওরা বাবা মার কাছেই শিখে যাচ্ছে। বাড়িতেও একটু পেন রুল রাবার লেখালেখি শুরু করছে। তার ফলে বেসরকারি স্কুলগুলো আজকে ওই ক্রিয়েটিভ প্রোডাক্টিভ এটা ওটা প্লে স্কুল এটা ওটার নাম দিয়ে 3 বছর থেকেই তারা যখন একটা অ্যাডমিশন প্রসেসে নিয়ে যাচ্ছে, তাহলে সেখানে একটা মানুষের কিন্তু আস্থা, একবার যখন 3 বছরে যখন বাচ্চাটা ঢুকে যাচ্ছে কোনো একটা বেসরকারি স্কুলে, সেখান থেকে কিন্তু আর তাদের সিস্টেমের বাইরে থেকে আর বেরোতে পারছে না বা যেতে চাচ্ছে না। তবুও কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে। আজকে যে রায়গঞ্জ গার্লস হাই স্কুল থেকে ভৌমি দাস, যে হচ্ছে 10th হলো গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, সে তো একটা হাই স্কুল থেকেই পড়া মেয়ে। বা আমাদের করোনেশন হাই স্কুল থেকে বা বিভিন্ন যে স্কুলগুলো থেকে বা গোটা ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা দেখি, তাহলে অনেক ছেলে মেয়ে কিন্তু থেকে ভালো স্ট্যান্ড করছে এবং তাদের জন্য পরিকাঠামো রয়েছে নিঃসন্দেহে। কারণ বলা যায় সেখানে সরকারের প্রতি স্কুলের প্রতি, কারণ সেখানটায় 12 কোটি শিশুকে এখন পর্যন্ত বিনামূল্যে ড্রেস এবং মিড ডে মিল দেওয়া হচ্ছে। পাঠ্যপুস্তকের উন্নয়ন হয়েছে। আমরা যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমরা যেহেতু সরকারি কর্মচারী বা স্কুলের ক্ষেত্রে বা বলার চেষ্টা করি, সরকারি স্কুলগুলো কিন্তু অনেক উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। সিলেবাসের অনেক পরিবর্তন হয়েছে। এখন NCERTর গাইডলাইন অনুযায়ী সিলেবাস তৈরি হচ্ছে, যেটা হচ্ছে তার অধিকার, শিশুর যে অধিকার, সেই অধিকারের মধ্যে যে শিশুর যে বৌদ্ধিক, মানসিক এবং শারীরিক 3 ধরনের বিকাশ যে একটা শিশুর মধ্যে প্রথম থেকেই হবে, সেই অনুযায়ী সিলেবাস তৈরি করা আছে। তাহলে সিলেবাসের পরিবর্তন, পরিকাঠামোর উন্নয়ন, এই সমস্ত দিকে সরকারি বিদ্যালয়ের দিকেও পড়ছে। অনেক শিশু পড়ছে, কিন্তু একটু ট্রেন্ডটা দেখা গেছে। কিন্তু যেহেতু বললাম আমার মনে একটা মিথ তৈরি হয়ে গিয়েছে যে সরকারি স্কুলে বাচ্চাদেরকে পড়ালে সেভাবে তাদের নলেজ বেশি বা হয় না বা তারা শিখতে পারে না, সেক্ষেত্রে বেসরকারি স্কুলে সেটা সুযোগ পাওয়া যায়। এবার এই ক্ষেত্রে একটা কথাই বলা যেতে পারে, যে আমরা দেখেছি নলেজে যে বইগুলো হলো যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ যে বইগুলো তৈরি আছে, সেই বইগুলো প্রত্যেকটা কিন্তু NCERTর গাইডলাইন অনুযায়ী তৈরি করা আছে। এটা তো NCERT তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা কোনো ইসের বিষয় নয়, সেন্ট্রাল থেকে যেটা কারিকুলাম পাঠ্যক্রম যেখানে তৈরি হয়, সেই পাঠ্যক্রমকে ইসে করেই তৈরি করা।
তো সেক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের বলা যেতে পারে এখনো অনেক ছেলে মেয়ে ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, হচ্ছে ভালো প্রফেশনে যাচ্ছে, এমনকি রিসার্চের জন্য বিদেশে যাচ্ছে। যে প্রচুর ছেলে মেয়ে যারা সরকারি স্কুল থেকে পড়েও তারা যাচ্ছে। আজকে বেসরকারিকরণের স্কুলে সব কম্প্যাক্ট রাখছে, এটা ওটা বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটি এটা ওটার মধ্যে দিয়ে তাদেরকে আবদ্ধ করে রাখছে, যার ফলে তারা গার্জিয়ানরা ভাবছে, এবং গাড়ি টাকা ওখানে ইনভেস্ট করছে, গার্জিয়ানরা ভাবছে এখানেই মনে হয় মানুষ হবে। কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের যে স্কুলগুলো রয়েছে, বেসরকারি স্কুলগুলো, সেগুলো থেকে পড়াশোনা করে কতগুলো ছেলে মেয়ে তাদের জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত লাভ করেছে এটা যদি দেখা যায়। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু নিঃসন্দেহে সরকারি স্কুল থেকে আজকে বিজনেসের জন্য, ব্যবসার জন্য বাইরে থেকে প্রচুর কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ এটা ওটা করে দেখিয়ে দিয়ে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। মানুষ ভাবছে কি ওটাই হয়তো বেস্ট, কিন্তু সেখান থেকে শিখে তারা কি জীবনের প্রতিষ্ঠিত লাভ করতে পারছে না সরকারি স্কুলে যারা। আমাদের মূল উদ্দেশ্য তো হচ্ছে যদি বলি রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথ বলেছিলেন যে এডুকেশন শুড বি ইন ফুল টাচ উইথ আওয়ার কমপ্লিট লাইফ। সোশ্যাল হবে, ইকোনমিক্যাল হবে, স্পিরিচুয়াল হবে। বিবেকানন্দ যেটাকে বলেছেন ম্যান মেকিং এডুকেশন। তাহলে কি তারা কি প্রকৃত মানুষ হতে পারছে? আজকে তারা কি স্বাবলম্বী? তারা জীবনের ক্ষেত্রে একটা স্বাবলম্বী হতে হবে, এমন একটা শিক্ষা তাকে দিতে লাগবে যেটা তাকে জীবনে তাকে আর নিজের পায়ে নিজে যেন দাঁড়াতে পারে। এই দাঁড়ানোর শিক্ষাটা, নিজের পায়ে যদি দাঁড়াতেই না পারলো, স্ট্যান্ড না হতে পারলো, পরনির্ভরশীল হয়ে থাকলো, বাবা মার উপরে আবার সেই ছেলে মেয়েরাই বড় হয়ে তাদের উপরে অত্যাচার করলো, বা ভালো মানুষ হতে পারলো না, সমাজের ক্ষেত্রে ভালো মানুষ প্রতিষ্ঠিত হতে পারলো না। অনেক জ্ঞান, অনেক ইচ্ছে আছে, কিন্তু মানুষ ভালো হতে পারলো না, তাহলে তো আর জীবনের আর কোনো মূল্য নাই শিক্ষার। যেটা তাকে স্ট্যান্ড করাতে গেলেও সে নিজের পায়ে দাঁড়াতে পারছে না, কোনো কাজ খুঁজে পাচ্ছে না, কোনো কিন্তু আজকালকার দিনে লাইফ স্কিল ট্রেনিংটার খুব দরকার আছে। যে বইয়ে পড়েছে একটা রেডিও এই কাজ করে, কিন্তু তাকে যখন রেডিওটা দেওয়া হলো, বলে এটাকে খুলে নিয়ে তুমি রিপেয়ারিং করে এটাকে দাও, যার জন্য তার পেশা বা একটা ক্যামেরা বলি, যাই বলি না কেন, সেইটার কিন্তু বাস্তব অভিজ্ঞতা খালি বইয়ের গাদার মধ্যে তারা ঢুকে থাকছে। বাইরে যখন বের হচ্ছে তখন সেই ধরনের প্রচুর কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো কিন্তু তাহলে স্কিল নাই, কারিগরি শিক্ষা নাই, হাতে কলমের শিক্ষাটা দরকার আছে। এই হাতে কলমের শিক্ষাটা যেদিন তারা শিখে যাবে একদম পুরোপুরি, আমাদের মনে হয় যে বইয়ের সিলেবাসের পাশাপাশি হাতে কলমের শিক্ষাটাও একটু বেশি করে করা দরকার, যাতে আজকের দিনে দেখি যে একজন কার্পেন্টার, তারও তো অনেক বিষয় নলেজ থাকা দরকার, ইঞ্চি অঙ্কের হিসাব রয়েছে, এটা রয়েছে। কার্পেন্টার আজকে মার্কেটে গেলে পরে, বা ইলেকট্রিক মিস্ত্রি যদি মার্কেটে যাওয়া যায়, খুঁজে পাওয়া যায় না, 3 দিন 4 দিন অপেক্ষা করতে হয়। তারপরে সবাই খালি একই বিষয়, খালি ওই বাবর ইব্রাহিম লোদির যুদ্ধ সাল মনে রাখা, একটা প্যারাগ্রাফ লিখে দেওয়া, এইগুলোর মধ্যেই আবদ্ধ আছে। কিন্তু সেটাকে যে বাইরে ইমপ্লিমেন্টেশন করলে বা বাইরে থেকে কোনো কিছু শিক্ষা নিলে পরে, যেটা নিলে ও বাইরে গিয়েও কিছু কাজ করে খেতে পারবে, কাজ করে দাঁড়াতে পারবে, তাকে পরনির্ভর হয়ে থাকতে লাগবে না, এই জায়গাটাই শিক্ষাটাকে আমাদের নিয়ে যাওয়া উচিত আমার মনে হয়। বেশ, আরও একটি বিষয় জানতে চাইবো যে অভিভাবকদের কেন তাদের বাচ্চাকে সরকারি স্কুলে ভর্তি করানো উচিত? এই বিষয়ে অভিভাবকদের সরকারি স্কুলে ভর্তি করানো উচিত, তার কারণ শিক্ষাটা হচ্ছে তার জন্মগত অধিকার। এই জন্মগত অধিকার ফ্রি এডুকেশনটাই দিচ্ছে সরকার, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনটাই প্রোভাইড করে। যে সময় যে গভর্নমেন্ট থাকে, সেই গভর্নমেন্টের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন তাকে দিতে লাগবে। তার সাথে যুক্ত হচ্ছে মিড ডে মিল, তার সাথে ড্রেস, ব্যাগ, জুতো, এগুলো তো যুক্ত আছেই। বুকস ফ্রি, তারপরে টিচার ফ্রি, সব কিছুর জন্য সরকার বেয়ার করবে, এটা তার নৈতিক কর্তব্য। আজকে যদি সরকারি স্কুলে থেকেও পড়ে কর্নেশন, গার্লস বা বিভিন্ন সরকারি নাম মেনশন করে অন্য স্কুলগুলোতেও ডাক্তারি কিন্তু চান্স পাচ্ছে, নিটে চান্স পাচ্ছে। প্রচুর মানুষ, রায়গঞ্জের এখন প্রচুর ছেলে মেয়ে ডাক্তারি পড়াশোনা করে, তারা কিন্তু সরকারি স্কুলগুলো থেকেই পড়াশোনা করছে। তো আজকে কলেজের সংখ্যা বেড়ে গেছে,
যে কলেজ ছিল হলো 6টা মেডিকেল কলেজ, এখন 18টা মেডিকেল কলেজ হয়েছে। প্রতিটা জেলাতে এক একটা করে বড় বড় ইউনিভার্সিটি আছে। ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি হয়ে গেছে। আমরা যদি দেখি হাই স্কুলগুলো, যেগুলো হাই স্কুল ছিল সেটা হায়ার সেকেন্ডারি স্কুলে প্রমোট হয়েছে প্রচুর। মাধ্যমিক স্কুলগুলো হাই স্কুল সেকেন্ডারিতে প্রমোট হয়েছে। আবার যদি দেখা যায় প্রায় জুনিয়র হাইগুলোও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রমোট হয়ে গেছে, প্রচুর স্কুল। তাহলে শিক্ষা আবার বিভিন্ন ভাষার হচ্ছে এডুকেশন হয়েছে, অলচিকি হয়েছে, রাজবংশী ভাষা হয়েছে, হিন্দি ভাষা হয়েছে, এগুলো ভাষারও স্কুল কোথাও 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 বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। তো শিক্ষাকে যদি ফ্রি কম্পালসারি না করে যদি ব্যবসার জন্য যদি রাখা যায়, তাহলে এক শ্রেণীর মানুষের হয়তো কিছু যারা পুঁজিপতি মানুষ তাদের ছেলেমেয়েরাই হয়তো শিক্ষিত হতে পারবে, আর বাকিটুকু ছেলেমেয়েরা হারিয়ে যাবে। এই যেটা হারিয়ে যেন না যায় সেই জন্য গভর্নমেন্টের এটা একটা প্রয়াস। বেশ, আরেকটি বিষয় জানতে চাইব, গ্রীষ্মের ছুটি যখন চলছে তখন রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলের পক্ষ থেকে নেচার ক্যাম্পের আয়োজন করা হয়। আর এই ক্যাম্পের আয়োজন করাতে আপনার সর্বত্র প্রহুর প্রশংসা হয়েছে। সেক্ষেত্রে এই উদ্যোগের কারণ কি, বা কেন এই উদ্যোগ নেওয়া? সামার নেচার ক্যাম্প, সামার প্রজেক্ট, স্কুল প্রচণ্ড গরম, 42, 43, 44 শুরু হয়ে গেছিল এপ্রিল মাসের প্রথম দিক থেকেই, যে সময়টাতে এখনও কিন্তু বিহারের কিছু স্কুল খুলে রেখেছিল। কালকেও টিভিতে দেখছিলাম যে ছেলে মেয়েরা স্কুলেই অজ্ঞান হয়ে যাচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। তো এই জায়গাটায় স্কুল এডুকেশনে যেহেতু প্রচুর গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এটা এতখানি গরমটা ছিল না, কিন্তু যখন প্রচণ্ড গরমের ফলে যখন বাচ্চাদের, তাহলে ওদের এডুকেশনটাতে যাতে একটুকু না কমে তার জন্য সামার প্রজেক্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দিয়েছে। এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই সময়টাতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে প্রাথমিক শিক্ষা ওদের সেন্ট্রাল রিপোর্ট অনুযায়ী, এটা আমাদের গর্বের, ওয়েস্ট বেঙ্গলে আমাদের গর্বের যে আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একদম পিছিয়ে ছিল। সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে শীর্ষটা কাদের জন্য? স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, টিচার, প্রচুর টোটাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যদি অনলাইন শিক্ষা ব্যবস্থায় না নিয়ে যাওয়া যায়, বা এই সামার প্রজেক্ট, সামার নেচার ক্যাম্প, প্রকৃতি তো আমাদেরকে সব কিছু, বিশ্বজোড়া পাঠশালা মোর এই প্রকৃতিটা যা শিখছে। এই যে সামার নেচার ক্যাম্পে তারা গেছিল, তো যেতে যেতে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে যে একটি বাড়িতে স্টিলের আলমারিগুলো তৈরি হচ্ছে, ছোট্ট বাড়ি, কোনো যন্ত্রবন্ত্র কিছু নাই বিশেষ কিছু, খালি একটা তার নিয়েছে, ওগুলোকে নিয়েছে, ঝালাই করছে, আবার পাশ দিয়ে এই 2-3টে যন্ত্র, 2-3 জন লোক। এটাও তো একটা কুটির শিল্প, হ্যাঁ, ক্ষুদ্র শিল্পের মধ্যে। তাহলে এটা বাড়িতে বসেই তারা কাজ করতে পারছে। তা এই যে নলেজটা হলো যে শিল্পের জন্য যে বড় বড় কারখানা দরকার, তার জন্য যে কাজ করতে লাগবে এরকম না, ছোটো বাড়িতে বসে কাজ করে। এবং তার মার্কেটে চাহিদা কিন্তু বিয়ে বাড়িতে, এখানে ওখানে, গ্রামে, হাটে, বাজারে সব জায়গায় বিক্রি হচ্ছে। মার্কেটের চাহিদা প্রচুর, কিন্তু এই কাজগুলোকে ওরা তো বইয়ের পাতায় পাবে না। বইয়ের পাতায় যেগুলো পায় সেগুলো আবার দেখে হয়তো বুঝতে পারে না। তাহলে এই জন্যই প্রকৃতি পাঠ নেচার দেওয়া হয়েছে এবং নেচার ক্যাম্প করা হচ্ছে, সামার ক্যাম্প করা হচ্ছে। আর এটাকে আরও বেশি গভর্নমেন্ট অর্ডার করে দিয়েছে যাতে প্রমোট করে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এটা হবে। 5 থেকে 12 তারিখ পর্যন্ত তো সামার ক্যাম্প, যে তার বাড়ির পাশে যে ওই ফরেস্টই লাগবে এরকম না, বাড়ির পাশে পুকুর দেখতে পারে, কোনো একটা নদী দেখতে পারে, কোনো একটা পুরনো স্থান, জীর্ণ ভাঙা রাজবাড়ি, এটা ওটা বিভিন্ন জিনিস দেখে নিয়ে সেখান থেকে এই বাইরের পরিবেশের যখন জ্ঞানটা তার মধ্যে আসবে, পুঁথিগত বিদ্যার সাথে সাথে ওটা যখন আসবে, তখন নিজেই বাচ্চা স্বাবলম্বী হবে এবং বেশি শিখতে পারবে এবং ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। আজকে ওই সামার নেচার ক্যাম্প, ওখান থেকে শুধু কুলিক ফরেস্টের ওগুলো সমস্ত কিছু দেখার পরে আমরা চলে গেছিলাম মেডিকেল কলেজে, পাশেই আব্দুলঘাটা মেডিকেল কলেজ। সেখানে বাচ্চারা গিয়ে দেখছে, ডাক্তারবাবু বলছে বাইরে থেকে গিয়ে দেখো যে এই সারি সারি বাক্সগুলো, কাঁচের ঘরটা ছিল, ওর ভিতরে ঢোকা যাবে না, কি আছে? তো ওরা দেখছে বাক্স, কয়েকটা বাক্স, অনেক বাক্স রাখা আছে। বলে কি না, এগুলো বাক্স আছে
কিন্তু অনেক অনেক দিন আগে কারো না কারো মৃতদেহ এগুলো আছে, যেটা নিয়ে ডাক্তারবাবুরা যারা শিখছে যারা শিখবে তারা আসে, তারা ওখানে পরীক্ষা নিরীক্ষা করে, ওখানে লেসন নেয়, পড়াশোনা করে, তারপরে আবার চলে যায়। এটা তো আর এমনি পাওয়া যাবে না। বাইরে না গেলে তো ওটা পুঁথিগত বিদ্যা তো শুধু থাকলে হবে না, ওটা তো বাইরে যেতে হবে, তাকে দেখতে হবে এবং আরো বেশি আগ্রহী হতে হবে। আর যত বেশি আগ্রহী হবে পরিবেশ থেকে শিখে নিয়ে, তত মনে হয় প্রকৃতি পাঠ আমাদের সিলেবাসের সাথেই যুক্ত আছে, প্রাইমারি সিলেবাসের সাথেই যুক্ত আছে। তো এটা যদি আরো বেশি আমরা করতে পারি তাহলে ডেফিনেটলি প্রকৃতপক্ষে বাচ্চাদেরই উন্নতি হবে। একেবারে। আরও একটি বিষয় দেখা যাচ্ছে যে বহু স্কুলে এখন বায়োমেট্রিক সিস্টেম চালু করা হয়েছে, আপনার স্কুলেও করা হয়েছে। সেক্ষেত্রে এই বায়োমেট্রিক সিস্টেম চালু করার মূল রিজন কি? বায়োমেট্রিক সিস্টেম আমরা 2020 সালেই চিন্তা ভাবনা করেছিলাম। সেই সময়টাতে করোনার জন্য একটু বন্ধ হয়ে যায়। তো তার 1 বছর পরে নিউজ চ্যানেল বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেলাম, কুচবিহার থেকে শুরু করে আমাদের সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু বাচ্চাকে অন্য গার্জিয়ানরা বা বাইরের লোক, বহিরাগত লোকরা নিয়ে যাওয়ার চেষ্টা করছে ছুটির সময় বা বিভিন্ন সময়। তো এটাতে আতঙ্কিত, কারণ বাচ্চাদেরকে গার্জিয়ানরা তাদেরকে স্কুলে রেখে যাচ্ছে, তারা আমাদের উপরে ভরসা করে, শিক্ষক শিক্ষিকার উপরেই ভরসা করে। এখন বেশিরভাগ বাড়িতেই একটি বা দুটি করেই ছেলে মেয়ে রয়েছে। তো খুব তাদের প্রতি খুব তারা কনজারভেটিভ এবং তারা খুব কেয়ারফুল গার্জিয়ানরা। তো সেই জায়গাটায় নিরাপত্তার জায়গা তো দিতে লাগবে গার্জিয়ানদেরকে। তো দেখা গেল যে স্কুল থেকে বেরোলো বা স্কুল থেকে অন্য গার্জিয়ান নিয়ে চলে গেল। সেই জন্য আমরা ডিজিটাল অ্যাটেন্ডেন্স করেছি। বাচ্চার কার্ডের সাথে স্ক্যানার চিপস আছে, যাবে মেশিনের মধ্যে ঠেকাবে, সাথে সাথে SMS গার্জিয়ানের কাছে চলে যাবে যে আপনার বাচ্চা রিচ করে গেল স্কুলে। আবার বেরোনোর 5 থেকে 10 মিনিট আগে স্ক্যান করে নিবে, সাথে সাথে SMS চলে যাবে যে আপনার বাচ্চা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আপনি কিন্তু গেটের সামনে অ্যালার্ট হয়ে থাকুন, রেডি হয়ে থাকুন। যদি অন্য কাউকে দিয়েও আনতে দেয়, তার জন্য প্যারেন্টস কার্ড দিয়ে দেওয়া হয়েছে। প্যারেন্টস কার্ড ছাড়া কেউ কারো বাচ্চাকে নিতে পারবে না। এটা সেফটি ম্যানেজমেন্টের, স্টুডেন্ট সেফটি ম্যানেজমেন্ট একটা রয়েছে বিষয়, সেফটি ম্যানেজমেন্টের আওতায় আমরা এটাকে করছি। কিন্তু এটার সাথে আরও বৃহত্তরভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি যে এটার পিছনে মেন রিজনটা হচ্ছে ড্রপ আউট কমানো। কীভাবে ড্রপ আউট কমানো? ওটার পিছনে যে বাচ্চাটা SMS-টা যখন গেল গার্জিয়ানের কাছে, তখনই আমরা জেনেছি বা বাচ্চাটা আসলো, অ্যাটেন্ডেন্স হলো, অটোমেটিক অ্যাটেন্ডেন্স হয়ে গেল। যে বাচ্চাটা দীর্ঘদিন ধরে আসছে না বা 2 দিন 3 দিন ধরে আসছে না, তাদের জন্য টেলিকলিং করা আছে, ফোন করা হচ্ছে। স্কুল থেকেই কোম্পানিকে বলে দেওয়া আছে, কোম্পানি জানতে পেরে কোম্পানির সাথে সাথে ফোন করছে যে আপনার বাচ্চাটা কেন আসে নাই, কি রিজন, আপনার বাচ্চাটা অসুস্থ নাকি, সেটা আবার স্কুলের কাছে ইনফরমেশন আসতেছে। স্কুল সেই অনুযায়ী তাদের গার্জিয়ানদের সাথে স্টুডেন্টদের সাথে কথা বলছে। এই যে বৃহত্তর একটা চিন্তা ভাবনা আমাদের স্কুলে কিন্তু আবার আপনার ওই সেফটি ম্যানেজমেন্টের সাথে সাথে আমাদের স্কুলে কিন্তু আমরা বেশিরভাগ স্কুলে এই জায়গাটা যেতে চাচ্ছি যে ডিজিটাল ক্লাসরুম। আজকের দিনে ডিজিটাল ক্লাসরুম এবং ডিজিটাল লার্নিং খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং প্রাসঙ্গিক। যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত বাচ্চাদেরকে না করা যায়, বাচ্চারা যদি আজকের দিনে যদি আধুনিক শিক্ষাটাকে যদি না নিতে পারে এবং ফার্স্ট বাচ্চারা কম্পিউটারে যখন 1 বছর বা 2 বছরের বয়স, তখনও কিন্তু মোবাইলে দেখে দেখে বাবা মা কিন্তু ভাত খাওয়াচ্ছে। তখন এখানটা দেখতে পাচ্ছি যে ডিজিটাল ক্লাসরুমটা ক্ষেত্রে আমরা করার চেষ্টা করছি। ডিজিটাল ক্লাসরুমটা থেকে শিশুরা আরও বেশি ফাস্ট শিখতে পারছে। একেবারে যেমনটা বললেন যে ডিজিটাল এডুকেশন বা ডিজিটাল ক্লাসরুম যেমন ছাত্রদের মধ্যে একটা ভালো প্রভাব ফেলবে, সেক্ষেত্রে ডিজিটালের কথা বললে সেখানে কিন্তু মোবাইল ফোনটাও আসে। এই মোবাইল ফোনের মানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে এই মোবাইলটা? ওটা তো প্রযুক্তি, তো এই প্রযুক্তিকে কখনোই বলা যাবে না যে তুমি ব্যবহার করবে না। প্রযুক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু শিশুদের মধ্যে যদি শেখানো যায় বা বোঝানো যায় যেটা খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটা কিন্তু কার্যকরী। আজকে ইউটিউব দেখে দেখে ছেলেমেয়েরা কিন্তু অনেক গান শিখে যায়, নাচ শিখে যায়। যদি কোনো একটা প্রবলেম হয়, হঠাৎ করে একটা নিজে পড়ছে বাচ্চাটা, কিন্তু পড়তে পড়তেই সে দেখলো যে এই শব্দটার মানে জানি না, তখন গুগলে চলে যাচ্ছে।
সেখান থেকে ওর শব্দটার মানের জন্য তাকে যেন আর অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করে থাকতে হচ্ছে না কারো কাছ থেকে শোনার জন্য, সে নিজে কিন্তু সার্চ করতে শিখে যাচ্ছে। এবং ভালো এটা শিশুকে ছোটোবেলা থেকে এটাকে বোঝাতে লাগবে যে এটা আছে, এটাতে আবার মোবাইল ক্লাসরুমে কিন্তু মোবাইলটাকে খুব একটা ব্যবহার করা হয় না। আমাদের ক্লাসরুমটাতে আমরা যেটা করেছি যে ক্লাসরুমটাতে টোটালটাই বড় প্যানেল এবং সেটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা আছে টাচ স্ক্রিনে, এবং বেশি আমাদের সিলেবাসে যে বইয়ের পড়াগুলো আছে, আমাদের যে সিলেবাসটা আছে প্রি প্রাইমারি থেকে 4 পর্যন্ত বা 1 to 8 যা আছে সব বুকসগুলো ওখানে আছে। এখন তো বুকস করে দিয়েছে গভর্নমেন্ট, এই বুকসগুলো ওখানে আছে। বইয়ে যে পেজটা পড়বে সেই পেজটাতে ক্লিক করলে পরেই সেই পেজটা চলে আসছে, সেই পেজটা থেকে পড়ছে, মানে দেখতে পাচ্ছে শিশুর কাছে বই আছে আর স্ক্রিনে ওই বইটারই টোটালটা আছে, পেজটা আছে। এবার কোনো কিছু লিখতে গেলে পরে পড়াটা লিখতে গেলে পরে একজন করে আসছে, সেটার মধ্যে লিখছে, আবার ওটাকে এক ক্লিক করলে সেই লেখাটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, অন্যজনও লিখতে পারছে। এরকম করে অনেকজনকে স্টুডেন্টকে, অনেক বেশি স্টুডেন্টকে আমরা হচ্ছে তাদের কাজের সাথে যুক্ত করে দিতে পারছি, পরে পড়া এবং লেখা এই বিষয়টাকে যুক্ত করতে পারছি। এবার কোনো কিছু একটা পড়াতে পাহাড় দেখাতে হবে বা নদী দেখাতে হবে বা কোনো সায়েন্সের কোনো কিছু হঠাৎ করে দেখাতে লাগবে, সাথে সাথে গুগলে গিয়ে ওই জিনিসটাকে তুলে নিয়ে এসে সাথে সাথে একদম ডিসপ্লে করে দেখিয়ে দেওয়া। এই যে এটাই হচ্ছে ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল লার্নিং। তো এই ক্ষেত্রে মোবাইলের ব্যবহারটা খুবই কম ওখান থেকে, কারণ ক্লাসরুমে তো টিচার গুগল থেকেই সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছে বা যেটা ডিসপ্লে করতে লাগবে, যে টিএলএম এর যে ব্যবহার, টিএলএম সমস্ত কিছু ওখান থেকেই পেয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাই সুবিধা আমাদের, আর গোটা বিশ্বের সাথে কানেক্ট হতে পারছে। আর বেশি করে স্টুডেন্টসরা নিজেরাই, আমাদের কিছু স্টুডেন্টসরা এখন এমন হয়েছে খালি প্যানেলটার সুইচটাও অন করতে হয় না, ওরা নিজেরাই পারে, নিজে পেরে নিজে বইটা খুলে নিয়ে পেজ খুলে দিয়ে আবার নিজে দেখে নিজেই শুরু করে দিচ্ছে। এই যে এটা তো একদিনে সম্ভব হয়নি, আস্তে আস্তে শুরু হবে। বেশিরভাগ স্কুলগুলোতে ডিজিটাল ক্লাসরুম যাক, ডিজিটাল লার্নিং আসুক, এটা আমরা চাইবো। একেবারে আরও একটি বিষয় যেটা আমি খুব সংক্ষেপে জানতে চাইবো, সম্ভবত বেশ কিছুদিন ধরে এখন চালু হয়েছে স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে লটারি ব্যবস্থা, মানে কোনো একটি ছাত্রছাত্রী সে লটারি থেকে চুজ করতে পারবে সে কোন স্কুলে ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে কি মনে হয় এই প্রসেসটা কি ঠিকঠাক? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এনসিইআরটি 2005-এর যে নিয়ম করে দেওয়া হয়েছে, শিশুর অধিকার, শিক্ষার শিশুর অধিকার, যদি ওই অ্যাডমিশন টেস্ট হতো, তাহলে অ্যাডমিশন টেস্টে যে 40টা বাচ্চা বা 50টা বাচ্চা ভালো পারলো, ভালো লিখতে পারলো, স্কুল অটোমেটিক তাদেরকে নিয়ে নিল। তাহলে বাকি যে শিশুরা যারা পারলো না, যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বলুন বা হাই স্কুল বলুন, এদের মূল উদ্দেশ্য কি? যারা পারছে না, যাদের নিড বা যে পরিবারগুলো একদম নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে আসছে, যে বাচ্চাগুলো বা যাদের ফার্স্ট লার্নার জেনারেশন, যারা প্রথম শিখতে পারছে, তার বাচ্চাটাই হয়তো প্রথম পড়াশোনায় গেছে, সেই বাড়ির ছেলেটাও তো তার অধিকার রয়েছে ভালো স্কুলে পড়ে ভালো এডুকেশন পাওয়ার। সেই জন্য রিজার্ভেশন কোটা 25%, SC ST OBC 15%, 7%, বাকিটুকু আনরিজার্ভড ক্যাটাগরি, এটা অধিকার তাদের। এটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, যদি প্রত্যেকটা স্কুলই যদি চায় যে আমি খালি ওই অ্যাডমিশন টেস্ট নিব আর 40টা বাচ্চাকে বা 50টা বাচ্চা যারা ভালো পারলো, লিখতে ভালো, হাতের লেখা ভালো, অ্যারিস্টোক্রেটিক বাড়ির ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে নিলাম, আর বাকি বাচ্চাগুলো তাহলে কোথায় যাবে? এই যে এইটা যেন একটা যেন অসামঞ্জস্য বিষয়, এই সামঞ্জস্যতা তৈরি করার জন্য ভালোর সাথে খারাপ মানে পিছিয়ে পড়া, খারাপ তো বলা যাবে না, পিছিয়ে পড়া, একটু কেউ এগিয়ে যায় হয়তো, কেউ একটু পিছিয়ে যায়, এই এগিয়ে এবং পিছিয়ে ওই বাচ্চাগুলোকে কম্বিনেশন করে গ্রুপ লার্নিং করে দিয়ে যখন স্কুলে পড়াবে, সব বাচ্চাই উদ্দেশ্য একটাই, যে বছরের শেষে সব বাচ্চাই যেন একটা লেভেলে গিয়ে স্ট্যান্ড হতে পারে। সে 5% 10% একটু কম বেশি থাকবে, কিন্তু তার শিক্ষাটা তো পরিপূর্ণ, সে তার অধিকারটা পেল। একেবারে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।
আমরা কথা বলছিলাম শিক্ষক গৌরাঙ্গ চৌহানের সঙ্গে, তার সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে জানা গিয়েছে এবং সরকারি স্কুলে বেসরকারি স্কুল এবং সরকারি স্কুলের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, বাচ্চাদেরকে বেসরকারি স্কুলে ভর্তি করার যে প্রবণতা, তার পরিবর্তে কেন সরকারি স্কুলে বাচ্চাদেরকে আপনি পড়াবেন সেই বিষয়ে আজকের আমাদের এই আলোচনা। আজকের মতো বিশেষ অতিথি অনুষ্ঠান এই পর্যন্ত। অন্যান্য অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।